মনে চলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তিতাস গ্যাস কমিটি ইউনিয়নের আজকের এই অভিষেক ও শপথ অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি উপস্থিত, আজকের এই প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন নেতা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, উপস্থিত আছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আনোয়ার ভাই, সাধারণ সম্পাদক নাসিম ভাই সহ শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর নেতৃবৃন্দ ও এই প্রতিষ্ঠানের এমডি মহোদয় সহ উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যে প্রথমেই গত 2-3 দিন আগে ঘটে যাওয়া ভূমিকম্পে যেসব ভাই বোনেরা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক যেন এই ভূমিকম্প থেকে আমাদের দেশবাসীকে হেফাজত করেন। সম্মানিত ভাই বোনেরা, আমাদের আদর্শের নেতা, আমরা যারা আদর্শে দল করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক পরিচয় দিয়ে গর্ববোধ করতেন। আজকে শ্রমিক দলের প্রতিটা নেতাকর্মী কিন্তু শ্রমিক পরিচয় আজকে গর্ববোধ করেন, আমি বিশ্বাস করি। তাই বলতে চাই, আমরা এদেশকে ভালোবাসি, এদেশের মাটিকে ভালোবাসি, এদেশের পতাকাকে ভালোবাসি, এদেশের মানচিত্রকে ভালোবাসি। কারণ আমাদের প্রতিষ্ঠাতা, আমরা যা আদর্শে রাজনীতি করি, তিনি কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে এদেশের মানুষকে এই মানচিত্র দিয়েছেন, এই পতাকা দিয়েছেন, একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। আজকে বলতে চাই, আমরা সবার ঊর্ধ্বে আমাদের দেশ, সবার ঊর্ধ্বে আমরা আমাদের দেশকে একত্রিতভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। এটি আমাদের প্রত্যয়, এটি আমাদের কর্তব্য। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা সবাই মিলে আমরা এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। সম্মানিত শ্রমিক ভাই বোনেরা, এই প্রতিষ্ঠানের কর্মকর্তা ভাইয়েরা, সবার কাছে আমার আহ্বান থাকবে, আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা বিশ্বাস করে এই প্রতিষ্ঠানের কর্মচারী ইউনিয়নের ভাই ও বোনদেরকে, এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছেন তারা দেখবেন, এবং এই কর্মচারী ইউনিয়নের যে ন্যায্য দাবি আছে, সেই ন্যায্য দাবি এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা অবশ্যই তাদের পূরণ করবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ একটি প্রতিষ্ঠানে যদি শ্রমিক কর্মচারীদের সাথে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সম্পর্ক ভালো না থাকে, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠান কখনো এগিয়ে যাবে না, ওই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। আমি এর আগেও এই প্রতিষ্ঠানে এসে বলেছিলাম, শ্রমিকদের ন্যায্য দাবি অবশ্যই কর্তৃপক্ষকে মানতে হবে এবং মানা উচিত। আজকেও দাঁড়িয়ে একই কথা বলছি আমি, শ্রমিকদের ন্যায্য দাবি এই কর্তৃপক্ষ অবশ্যই মানবে, এটা আমি বিশ্বাস করে, যদি কোনো সমস্যা থাকে আলোচনা করে সমাধান করে সেগুলো সমাধান করে নিবে। আবার এটাও বলি, আমাদের শ্রমিক ভাই বোনদেরকে মনে রাখতে হবে, এই প্রতিষ্ঠান বাঁচলে আপনারা বাঁচবেন, এই প্রতিষ্ঠান না বাঁচলে আপনারা বাঁচবেন না, আপনারা চলতে পারবেন না। তাই একটি সুন্দর একটি সমন্বয় হতে হবে। আমরা যেন সবাই মিলে, শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তারা মিলে আমরা যেন এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে
জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা দীর্ঘ 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য। এই আন্দোলন করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় 10 বছর তার সাজা হয়েছিল, তিনি 6 বছর কারাবরণ করেছিলেন। তারপরে কিন্তু আমাদের নেত্রী এবং আমাদের নেতা তারেক রহমান শেখ হাসিনার সাথে কোনো আপোষ করেনি। বিএনপি একটি নেতা কর্মী কিন্তু রাজপথ ছেড়েনি। তারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করে আজকে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে একটি নতুন পরিবেশ, আজকে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমরা দেখতে পাচ্ছি একটি দল সেই নির্বাচনকে বানচাল করার জন্য আজকে পায়তারা করছে, চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। তারা বুঝতে পেরেছে যদি নির্বাচন হয় এই দলটি সরকার গঠন করার এবং নির্বাচনে ভালো রেজাল্ট করার কোন সুযোগ নেই। এই কারণেই তারা একবার সংস্কারের কথা বলেন, একবার পিআর পদ্ধতির কথা বলেন, আবার গণভোটের কথা বলেন। তাদের মূল কথা হলো তারা নির্বাচন চান না, তারা নির্বাচন বানচাল করতে চান। প্রিয় সাথী বন্ধুরা, কেন তারা নির্বাচন চাবেন এই জিনিস আপনাদের বুঝতে হবে। এই দলের আমির ডক্টর শফিক সাহেব 3 বার নির্বাচন করেছিলেন। একবার সিলেট 1 থেকে নির্বাচন করেছিলেন, ভোট পেয়েছেন 18,000 সামথিং। পরবর্তীকালে আবার নির্বাচন করেছেন সিলেট 8 থেকে 17,000 সামথিং। পরবর্তীকালে আবার মৌলভীবাজার 2 থেকে নির্বাচন করেছিলেন, ভোট পেয়েছেন 12,000 সামথিং। এই যে ফেল করা পার্টি, এরা কি নির্বাচন চাবে? এই কারণে কিন্তু এরা মুখে বলতে পারে না, কিন্তু এমন এমন কথা বলে যাতে বাংলাদেশের মানুষ আর নির্বাচন যেতে না পারে, বাংলাদেশের মানুষ আর ভোট দিতে না পারে। আমরা তাদের উদ্দেশ্যে পরিষ্কার ভাষা বলতে চাই, আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য। এই অধিকার আদায়ের জন্য আমাদের অনেক ভাই গুম হয়েছেন, হাজার হাজার ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতা কর্মী কারাবরণ, মিথ্যা মামলা কারাবরণ করেছেন। আমরা কিন্তু তারপরে কিন্তু পিছপা হয়নি। আজকে আবার বলতে চাই, যদি এই নির্বাচনের বিরুদ্ধে কেউ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কেউ যদি নির্বাচন বানচাল করতে চায়, আমরা আবারও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে এই চক্রান্তকারীদের এদেশ থেকে বিতাড়িত করে আমরা আমাদের সেই নির্বাচন আমরা আদায় করবই ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা, বক্তব্য দিব না, আমার শুনতে 2 বড় ভাই আছেন, নজরুল ইসলাম খান এবং শিমুল বিশ্বাস ভাই, তারা বক্তব্য দিবেন। আমি শুধু বলতে চাই, আমাকে আগামী সংসদ নির্বাচনে ঢাকা 12 থেকে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। আমি ধানের প্রার্থী একজন। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আল্লাহ পাক যেন এই এলাকায় আমাকে কবুল করেন, সেই জন্য আমাকে দোয়া করবেন, সহযোগিতা করবেন। এবং আপনারা যে যেখানে থাকেন না কেন, আপনারা ধানের শীষে একটি ভোট দিয়ে জাতীয় শক্তিকে অটুট রাখবেন, ইসলামী ঐক্যকে অটুট রাখবেন, এদেশের গণতন্ত্রকে মজবুত করবেন, সেই প্রত্যয় ব্যক্ত করেন। সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জমরক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জাতীয় শ্রমিক দল জিন্দাবাদ, আমাদের প্রাণ নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
সদস্য সমিতির সাধারণ সম্পাদক জনাব নজরুল খান, আরো উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে বিএনপি চেয়ারপারসনের বিশেষ হিসাবে সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী জনাব সাইফুল আলম। আর উপস্থিত আছেন জাতীয় শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের এখানে শ্রমিক দল এবং দক্ষিণের ইন্টার গেছের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মী ভাইয়েরা, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমার জন্য একটা অভিজ্ঞতা, আপনারা দেখলাম যে এখানে চমৎকার সবাই ভালো বক্তা। আমার জন্য অভিজ্ঞতা এই কারণে, আমি আগে জিপি সেলের এমপি ছিলাম, কিন্তু এখানে হিসেবে আসলাম। এই অভিজ্ঞতাটা আমি আসলে অনেক আমার জীবনে একটা অন্যরকম একটা মাইল ফল, যে একটা পরিবেশ আমি বক্তৃতা দিতে পারছি এবং এমন সম্মানিত ব্যক্তিদের সামনে আমি আমার অনুভব ব্যক্ত করার সুযোগ পাওয়ার জন্য। যাই হোক, তিতাস গ্যাস অ্যাকচুয়ালি আমি যদি একটা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি বিবেচনা করি, জ্বালানি মূল চালিকা শক্তি, তো সেইটাই জ্বালানির বেশিরভাগ অংশই আমরা তিতাস গ্যাস বাংলাদেশে সরবরাহ করে থাকি। সুতরাং একটা দেশের ইকোনমির মধ্যে মূল কন্ট্রিবিউটর হলো আমরা, তিতাস গ্যাস। এই জায়গাটা আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর রহমতে বলবো যে আমরা আসলে সৌভাগ্যবান যে আমরা জাতির একটা দেশকে পরিচালনার জন্য আমরা একটা পার্ট হিসেবে নিজেকে আমরা অংশগ্রহণ করতে নিজেকে সার্থক মনে করছি। এই কাজগুলো করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ আছে, আপনারা জানেন। আমি এখানে এসেছি 14 মাস। তো এখানে যখন আসলাম একটা জায়গার মধ্যে যে পরিবর্তনের পরে, তখন আমি পেলাম যে একজনকে পেলাম যে ওনারা আমার সাথে কথাবার্তা বলতো শ্রমিকের দলের প্রতিনিধি হিসেবে। এটা যে এখানে তাদের সাথে মিলেমিশে আমি বোঝার চেষ্টা করলাম যে কিভাবে কাজ করা যায়। এখানে চমৎকার কর্মকর্তা আছে, কর্মচারী আছে। শ্রমিকদের ফেলে কখনো একটা প্রতিষ্ঠান উঠতে পারে না। আমি যদি ছোট বলি যে একটা ইন্ডাস্ট্রির মধ্যে মূল আসলেই তো উঠলে তাদেরকে যদি আমি ঠিক মতো পরিবেশ ঠিকঠাক করি, তাহলে আমি আউটপুট পাবো না। এটা সব একদম সিম্পল, এটার জন্য কত পড়াশোনার দরকার নেই। যাই হোক, আমি প্রথম থেকে চেষ্টা করছি যে আমার বুঝতে সময় লাগছে যে জিনিসটা আসলে পরিবেশটা, এবং তখন পরিবর্তন পরিবেশ স্বাভাবিক হয়েছে। আমি মতিন সহ, তারপরে আরো জব্বার যারা আছে, আরো এদের সাথে কাজ করে দেখছি যে তাদের চাহিদা একটা নিয়মের মধ্যে থেকে তাদের দাবিগুলো শুনছি। সবগুলো দাবি মানতে পারছি না, আবার কিছু কিছু মানার চেষ্টা করছি, কিছু কিছু করছি, ধারাবাহিকভাবে হবে। সবকিছু বললে আমরা আমাদের সম্পর্কটা খুবই ভালো আছে। সব আমরা সামনে আরো আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। যে আমি তাদের সাথে কনসাল্ট করে কিভাবে আরো ভালো কাজ করা যায়। অনেকে বলছে সিস্টেম লসের কথা, এটা আমরা চেষ্টা করে যাচ্ছি। সিস্টেম লস যদি পাবে এই প্রতিষ্ঠান থাকবে না, কমলে পরে এই প্রতিষ্ঠান লাভ ক্ষতির সমস্ত দাবি আদায় করা যাবে। আপনাদেরও সহযোগিতা দরকার। এটা সম্মিলিত প্রতিষ্ঠানিক ফল হবে একটা, যে এই যে অপচয়, গ্যাস অপচয়টা রোধ করে কিভাবে এগিয়ে নেওয়া যায় দেশকে। আর নিজের দেশের থাকলে পরে মানে দেশের ইকোনমির একটা আসল শিল্প কারখানাগুলো চলবে ভালো মতো। যে শুধু শিল্প কারখানা, আমরা বিদ্যুৎ বলেন, সার কারখানা বলেন, সবকিছুর মধ্যে আমরা আমাদের অবদান স্বীকার্য। আমরা একসাথে, আমি আপনাদের প্রতি দাবি, আমার অনুরোধ যে আপনারা আসেন, আমরা একসাথে প্রতিষ্ঠানকে সামনের দিকে আরো নিয়ে যাই। আমার অলরেডি নীরব ভাই বলেছেন যে, আমার কথাগুলি বলেছেন যে আমাকে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিভাবে নিতে হবে? আমরা সকলে যারা একসাথে কাজ করবো, সহযোগিতা, একে অপরকে সহযোগিতা করে কথাগুলো আলোচনার মাধ্যমে, দাবিগুলো আদায় করার মাধ্যমে অবশ্যই আপনারা কাজ করবেন। বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি অতিক্রম করার টাইমে আমরা কিভাবে রয়েছে বলে এগুলোকে পার করে দেওয়া যায়। আপনারা মানসিকভাবে কর্মক্ষেত্রে খুশি থাকলে আমি আমার কথা বাড়াচ্ছি না। অনেক মানুষের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা এবং আমাদের
ভাইকে যে কষ্ট করে আমাদের এখানে এসেছেন, ভিসা কেসে এসেছেন এবং অনেক দূর দূরান্ত থেকে আমাদের শ্রমিক ভাইয়েরা এসেছেন, এর বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। অবশেষে আমাদের এখানে সামনে এই আসলে নির্বাচনের দুইজন যে মনোনীত প্রার্থী আছে তাদেরকে শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে সুন্দর এবং সামরিক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য আসছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী প্রধান সমন্বয়ক শ্রমিক দল পাবনা ৫ আসনের থেকে মনোনীত বিএনপি প্রার্থী, রাষ্ট্রীয় প্রার্থী, আজকের এই সভার প্রধান বক্তা জনাব অ্যাডভোকেট শামসুর রহমান সুবল বিশ্বাস। জনাব অ্যাডভোকেট শামসুর রহমান সুবল বিশ্বাস। এইখানে দাঁড়ায় এখানে মাইক্রোফোন আছে। এই সবুজটা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। তিতাসগড় জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের জননেতা, শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতির ত্যাগের একটা দৃষ্টান্ত, বাংলাদেশকে বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে যিনি যৌবনে, কৈশোরে এবং তারুণ্যে যুদ্ধ, বিপ্লব, বিদ্রোহের প্রতিনিধিত্ব করেছিলেন, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও লড়াই করছে আমাদের সেই প্রিয় নেতা, শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এই উপমহাদেশের শুধু নয় যা আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল ইসলাম খান। আমরা আমাদের দলের মধ্যে যখন পদ আর প্রতিযোগী পদ নিয়ে বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে সীমাহীন প্রতিযোগিতা এবং অসুস্থ প্রতিযোগিতা দেখি, সেই প্রতিযোগিতার এই মাঝেও যে মানুষটি নীরবে, নিঃস্বার্থভাবে বিএনপি যখন দুর্যোগে পড়ে, বিপদে পড়ে, সবচেয়ে আগে এসে পাশে দাঁড়ায়, সেই নামটি হচ্ছে নজরুল ইসলাম খান। ওনার সাথে আমার বিএনপিতে আমার আসার আগেই সম্পর্ক। একই চিন্তা করতাম আমরা বাংলাদেশকে নিয়ে, একই ভাবনা ভাবতাম যে বাংলাদেশকে বদলাতে হবে, এই বাংলাদেশকে সব মানুষের বাস উপযোগী নিরাপদ এক বাংলাদেশ গঠন করতে হবে। এই বাংলাদেশ গঠনের জন্যে আমরা সমাজের যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে একটা আদর্শ ভিত্তিক একটা লড়াই দরকার। সেই লড়াইয়ে জীবনের মায়া ত্যাগ করে নজরুল ইসলাম খান তার বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি ওনাকে বড় ছাড় ডাকি, তো উনি আমাকে বড় ছোট সর্দার ডাকেন। তো বড় ছাড় সর্দার বলতে জিনিসটা অনেক সময় আমাদের দুইজনের মধ্যে, আমার অগ্রজের সাথে আমার সম্পর্ক ভালোবাসা, ভক্তি আর স্নেহের। আমি ওনাকে এই সর্বশেষ বাংলাদেশের যে গণ অভ্যুত্থানটা বা বিপ্লব, যে নামে আপনারা ডাকেন, ফ্যাসিবাদের এই পতনের মূল কারিগরদের মধ্যে নেপথ্যে আমাদের
বাংলাদেশের প্রাণ তারেক রহমান প্রবাসে থেকে সমস্ত 35টা রাজনৈতিক দল, পরবর্তীতে 63টি রাজনৈতিক দলে একটা সূত্রে একটা মোহনায় নিয়ে এসেছিলেন। উনি প্রায় 18 ঘন্টা পর্যন্ত জেগে থেকে এই রাজনৈতিক শক্তিকে একতাবদ্ধ করেছিলেন এবং উনার নিজের মধ্যেও একটা সম্ভাবনাময় পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, যারা তার নেতা কর্মী যারা। এবং বাংলাদেশের মধ্যে যে শক্তিগুলোর সমন্বয় ছাড়া কখনো বিপ্লব এবং অভ্যুত্থান সফল হয়নি, সেটা হচ্ছে ছাত্র এবং শ্রমিকদের অংশগ্রহণ ব্যতীত কোনো আন্দোলনই সফল হয়নি। এদেশের প্রতিটি লড়াই এই দুই শক্তি যখন মিলিতভাবে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিকে ধারণ করেছেন, সমর্থন করেছেন, সে তখনই এই পরিবর্তনটা অনিবার্য হয়েছে। 69-এর গণ অভ্যুত্থান, আদমজি এবং পাটকল শ্রমিকদের পদভারে ঢাকা যখন প্রকম্পিত হয়েছে, তখন আইয়ুব খাঁর মতো লৌহ মানব মাথা নত করে ক্ষমতা ছেড়ে চলে গেছে। 90-এর গণ আন্দোলনে ছাত্র এবং শহর ভিত্তিক আন্দোলন তখনই সফল হয়েছে যখন নজরুল ইসলাম খান তার উদ্যোক্তা ছিলেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ গঠন করে রাজনৈতিক আন্দোলন এবং ছাত্র আন্দোলনের সাথে একতাবদ্ধভাবে যখন ঢাকা নগরে তারা তখন আশ্রে পড়লেন, সেই লাল পতাকা হাতে করে বিপ্লব এবং শ্রমিক শ্রেণীর সেই স্লোগান নিয়ে এরশাদ তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রাপ্ত খবরের ভিত্তিতে এখন তার নিরাপদে প্রস্থানের সময় এসেছে। এরশাদ ক্ষমতা ছেড়ে চলে গেলেন। এবারও 17 বছর এক অভিনব কায়দায় যে একটা প্রতারণাপূর্ণ শাসন করেছিলেন আধিপত্যবাদী ভারত এবং তার সহচার, আর এদেশের লুটেরা শ্রেণী এবং দুর্নীতিগ্রস্ত একটা শ্রেণী যে একতা গড়ে তুলেছিলেন, এক নেক্সাস গড়ে তুলেছিলেন, এটা ভাঙা দুঃসাধ্য এবং একটা নির্মম উদাহরণ তৈরি করেছে। আর কতগুলো উদাহরণ আপনাদের দিলে বুঝবেন যে সমাজে আতঙ্ক তৈরি করার জন্য, যেরকম ভারত আজকে তার কাঁটাতারের বেড়ায় গুলি করে মারার পরে ফেলানির লাশটা যদি ভদ্র রাষ্ট্র হতো, মানবিক রাষ্ট্র হতো, লাশটা সে নিচে মাটিতে নামিয়ে রাখতে পারত, খাটিয়ার উপরে না রাখুক, মাটিতে রাখতে পারত। কিন্তু 3 দিন সে লাশটা ঝুলিয়ে রেখেছিল বাংলাদেশকে ভয় দেখানোর জন্য। এরকম ভয়ার্থ প্রতিবেশীর আমরা ঘেরাও এই বাংলাদেশ, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এরপরে ভারতের আশ্রিত এই সরকার, হাসিনার সরকার, প্রথম বাংলাদেশের মানুষের আন্দোলনের উপরে চটপাঘাত করার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে বাড়ি থেকে অসম্মানজনকভাবে এক কাপড়ে বের করে দেওয়ার পিছনে একই উদ্দেশ্য ছিল, আতঙ্ক এবং ভীতি তৈরি করা। এরপরে তারা শুরু করলেন গুম আর খুনের রাজনীতি। ইলিয়াস আলীকে গুম করলেন, চৌধুরী আলমকে গুম করলেন। এই আপনারা যেখানে মিটিং করছেন এরই প্রতিবেশী সুমন সহ 11 জনকে একদিনে গুম করে হত্যা করলেন। এখনো হত্যা করেছেন কিনা, জীবিত আছে আমরা জানি না। এরপরে শুরু হলো নির্বিচার লড়াই, আর এই নির্বিচার, এই গুম আর খুন অত্যাচার। জাতীয়তাবাদী শ্রমিক দল খুব সচেতনভাবেই এই পরিবর্তনটা অনিবার্য করার জন্য একটা আদর্শিক উপলব্ধি, যেটা 90-এর গণ আন্দোলনে নজরুল ইসলাম খান যেটা সফলভাবে পরিচালনা করেছিলেন। শ্রমিক দলকে সংগঠিত করা, ঐক্যবদ্ধ করা, আদর্শের ভিত্তিতে জাতীয় কর্তব্য দায়িত্বকে ধারণ করে নিজের স্বার্থ ত্যাগ করে জাতীয় স্বার্থকে তুলে ধরার একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করা। নজরুল ইসলাম খানকে কেন্দ্র করে আমরা একাধিক গোপন এবং প্রকাশ্য আমরা সভা আয়োজন করি, যেটার নাম ছিল প্রতিনিধি সভা, মোটিভেশন সভা, লিডারশিপ রিবিল্ডিং সভা। এই সভাগুলোর খবর শুধু আমাদের মধ্যেই থাকেনি, এই সবার খবর শত্রুর কানে, হাসিনার কানে, ভারতের কানে পৌঁছে যায়। সেই আন্দোলনের এই চলমান সময়ে আমরা এইটুকু নিশ্চিত করেছিলাম, যদি এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করতে হয়, নিঃশর্তভাবে দলে দলে কাতারে কাতারে শ্রমিক শ্রেণীকে রাজপথে নেমে আসতে হবে
জীবন মৃত্যু উপেক্ষা করে রাজপথে নেমে আসতে হবে, তাহলেই বাংলাদেশ মুক্ত হবে। আর এই পরামর্শ এবং এই বক্তব্যের কারণেই নজরুল ইসলাম খান 17 তারিখ গ্রেপ্তার বরণ করেন। রিমান্ডে তাকে অপমানকর পরিস্থিতিতে জেলখানাতে প্রেরণ করেন এবং ডিবি অফিসে দীর্ঘদিন আটক রাখেন। এবং নজরুল ইসলাম খান গ্রেপ্তার হওয়ার 3 দিন পরেও আমাকে গ্রেপ্তার করলেন, যে শ্রমিক আন্দোলন যেন আর না এগোতে পারে। আমাকে প্রায় 21 তারিখে গ্রেপ্তার হয়েছি। 5 তারিখে হাসিনার পতনের আগের দিন আমাদের জেলখানায় পাঠায়। প্রতিদিন রাতে চোখ বেঁধে, হাত বেঁধে এবং বিভিন্ন ইলেকট্রনিক জুলুমের ভয় দেখিয়ে একই কথা তাদের উচ্চারিত ছিল যে আমরা একটা মারি আর একটা আসে, একটা মারি আর একটা আসে। আর এ সবগুলোই শ্রমিকদের পক্ষ থেকে এই আন্দোলন করা হচ্ছে। এই শ্রমিকদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত করার জন্য আপনাদেরকে কে নির্দেশ দিয়েছেন তার নাম বলতে হবে। খালেদা জিয়া নির্দেশ দিয়েছে, তারেক রহমান নির্দেশ দিয়েছে, নজরুল ইসলাম খান আপনাকে নির্দেশ দিয়েছে কিনা? আমরা এই যে একটা বিভীষিকাময় পরিস্থিতিতে বাংলাদেশ পড়েছিল, এই বিভীষিকাময় পরিস্থিতিতে যত সরকারি কর্মচারী বা ইউনিয়ন ছিল তাদের কারো পক্ষেই ট্রেড ইউনিয়ন করার কোনো সুযোগ ছিল না। যারা বিরোধী রাজনীতির সাথে সম্পৃক্ত ট্রেড ইউনিয়ন করার চেষ্টা করেছে তাদের এক জায়গা থেকে এক জায়গায়, আরেক জায়গায় থেকে আরেক জায়গায় একাধিকবার বদলি, ডিমোশন, প্রমোশন, সাসপেনশন এবং এমনকি গুন্ডা পান্ডা দিয়ে অপমান, অসম্মান করা হয়েছে। অফিস দিয়ে করেছে, গুন্ডা দিয়ে করেছে, পুলিশ দিয়ে করেছে, গোয়েন্দা দিয়ে করেছে। এইরকম একটা বিভীষিকাময় পরিস্থিতি বাংলাদেশে তৈরি করা হয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এই মুহূর্তে আপনাদের কাছে যারা আজকে তিতাস গ্যাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের জাতীয়তাবাদী এই শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন, এখানকার প্রশাসনের প্রধান কর্মকর্তা রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাংলাদেশে 18 কোটি মানুষের 12 কোটি ভোটারের 7 কোটি 35 লাখ হচ্ছে এই ভাগ্যহত শ্রমিক কর্মচারীদের সংখ্যা। তাদের আয় প্রবাস থেকে, দেশ থেকে এবং সার্ভিস সেক্টরের অফিসারদের কর্মচারীদের শ্রমে এবং পরিশ্রমে বাংলাদেশ এগিয়ে চলছে, বাংলাদেশ সচল রয়েছে। তারপরেও বলবো, যদি বাংলাদেশ এখনো পর্যন্ত বঞ্চনায় আর বৈষম্যে আমরা প্রতিটা মুহূর্তে আমাদের অপমানকর জীবনযাপন করছি, এখনো পর্যন্ত নাগরিকরা নিরাপদ নয়, এমন একটা নিরাপদ উন্নত বাংলাদেশ গঠন করার জন্য সবচেয়ে স্যাক্রিফাইস করতে হবে শ্রমিক শ্রেণীকে। পৃথিবী বদলে দিয়েছে শ্রমিক শ্রেণী, সভ্যতার কারিগর শ্রমিক শ্রেণী। বাংলাদেশে যারা এক সময় শ্রমিক শ্রেণীর আন্দোলনকে দমন করার জন্য, গলা টিপে হত্যা করার জন্য আজমজি, টঙ্গী সহ বড় বড় ভারী শিল্প কলকারখানা পানির দরে বিক্রি করে দিয়েছিল, সেই সমস্ত বিদেশি এবং দেশি লুটেরা শ্রেণী তারা আজকে আমাদেরকে দমন করতে পারেনি। আমি সেই রাজা কংসের একটা উদাহরণ দেই, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আজকে শ্রমিক শ্রেণীকে দমন করতে যে যারা আজকে বাংলাদেশের শিল্প, কল কারখানা, কর্মসংস্থানকে পদদলিত করেছে, তারা এই ভাসমান শ্রমিক শ্রেণীর সংখ্যা এমন ভাবে বৃদ্ধি করেছে, এই শ্রমিক শ্রেণী যদি একতাবদ্ধ হয় বাংলাদেশ এক তুফানের আন্দোলন গড়ে উঠবে। আমি এই অসংগঠিত শ্রমিকদেরকে সংগঠিত করার প্রধান কর্তব্য জাতীয়তাবাদী শ্রমিক দলের। এই জাতীয়তাবাদী শ্রমিক দলের আমাদের এখনো প্রাণপুরুষ নজরুল ইসলাম খান, আল্লাহ যতক্ষণ তাকে হায়াতে রাখেন, আমরা আগামী আন্দোলন কোন লুটেরা ধনিক শ্রেণী অথবা অত্যাচারীদের নয়, আগামী আন্দোলনে সংগঠিত হচ্ছে শ্রমিক শ্রেণী। বাংলার এই ভাগ্যহত শ্রমিকেরা আগামী দিনের আন্দোলনে শুধু সহযোগী হবে না, তারা চূড়ান্ত পরিবর্তন এবং দেশে সাম্য এবং ন্যায় আনার আন্দোলনে নেতৃত্ব দেবেন। সেই নেতৃত্ব যারা দেবেন তাদেরই সুসংগঠিত একটি অংশ এখানে রয়েছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, অফিসে আদালতে যারা বিশেষ করে প্রশাসনের সাথে এমন আচরণ করবেন না যেমন আপনাদেরকে তারা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত মনে করে। আমরা আপাতত মনে করি শ্রমিকের এই জাগরণের এই শুভক্ষণে
আমরা একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার গঠন করার জন্য আমরা কাজ করছি। এই সময় বাংলাদেশে এখনো পর্যন্ত প্রশাসনকে যদি বৈরী করে দেই, সেনাবাহিনীকে যদি বৈরী করে দেই, আন্দোলনে কি প্রতিকূলতা মোকাবেলা করতে হয় তারা জ্বলন্ত উদাহরণ। আপনারা কেউই আমাদের সাথে যোগাযোগ করতে পারতেন না, মিছিলে যাওয়া তো দূরের কথা, ফোনে যোগাযোগ করতে ভয় পেতেন। অনুকূল পরিবেশে সংগঠিত হবার একটা নিরাপদ পরিবেশ রক্ষা করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন অনুষ্ঠিত করে আপনারা গুরু দায়িত্ব পালন করবেন। যেভাবে শহীদ জিয়া 3 শিফটের কর্মসংস্থান তৈরি করে প্রবাসে 2 কোটি মানুষের কাজের ব্যবস্থা করে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছিলেন, যেভাবে খালেদা জিয়া শ্রমিক শ্রেণীকে ভালোবাসা দিয়ে মায়ের ভক্তিতে মায়ের আসনে বসেছিলেন, বাংলাদেশের প্রাণ তারেক রহমান বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য আজকে একটা সুদূর প্রসারী একটা কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশ যদি স্থিতিশীল করতে হয়, বাংলাদেশে যদি শান্তি সম্প্রীতি রক্ষা করতে হয়, 1 কোটি মানুষের কর্মসংস্থান দিতে হবে। 3.5 কোটি মানুষের কর্ম প্রয়োজন। তার প্রথম বছরেই 1 কোটি মানুষের কর্মসংস্থান করার যে সুদূর প্রসারী ঐতিহাসিক এক সিদ্ধান্ত ঘোষণা করেছেন, সেই সিদ্ধান্ত বাংলাদেশকে টিকানোর জন্য বাস্তবায়ন করার দায়িত্ব শ্রমিক কর্মচারীদের। আর 3টি ঘোষণা দিয়েছেন আজকে, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড আর কৃষি কার্ড। এই 3টি ঘোষণা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যেটা ভাবতে পারেনি, যেভাবে শহীদ জিয়া ক্ষমতায় এসে বাংলাদেশকে বদলে দিয়েছিলেন আর মায়ের ভক্তিতে বাংলাদেশকে সম্প্রীতি এবং গণতান্ত্রিক আসনে খালেদা দিয়ে নিয়েছিলেন। তারেক রহমানের নেতৃত্বে নজরুল ইসলাম সহ তার যে সুযোগ্য জাতীয় রাজনৈতিক শক্তি এবং বিএনপির স্থায়ী কমিটি, সকল রাজনৈতিক শক্তি নিয়ে আগামী দিনে যে বাংলাদেশ গঠন করার পরিকল্পনা ঘোষণা করেছেন, জাতীয়তাবাদী শ্রমিক দলকে দায়িত্বশীল আচরণ করা। তিতাসঘাট শ্রমিক কর্মচারী ইউনিয়ন, আপনাদের যে সমস্যা, সে সমস্যার সমাধানের জন্য আপনার এই মন্ত্রণালয়ের উপদেষ্টা, এই মন্ত্রণালয়ের সচিব, এই মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক, তাদের সাথে আমাদের একাধিকবার কথা হয়েছে। আপনাদের মধ্যে যে আন্তঃবিরোধ ছিল, এই বিরোধের কারণে আমরা অনেকাংশেই আপনাদের দাবি পূরণে আমাদের অনেক সময় ক্ষেপণ করতে হয়েছে। আমি অনুরোধ করব, আন্তঃবিরোধ কমিয়ে ফেলবেন, নিজেদের ঐক্য গড়ে তুলবেন। অসংগঠিত বাংলার এই ভাগ্যহত শ্রমিকদের ভাগ্যে একটু পরিবর্তনের জন্য এই সুবর্ণ সুযোগটা কাজে লাগান। এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর জন্য প্রথম প্রয়োজন শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হওয়া, ইউনিট ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া, জাতীয় ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া। গোটা বাংলাদেশের শ্রমিক শ্রেণীকে আজকে এই জাতীয় জাগরণে আজকে বাংলাদেশের নির্বাচিত সরকার গঠনের জন্য আজকে কাজ করা। আমি শুধু দলের বিবেচনায় বলবো না, বাংলাদেশের স্বার্থেই যে কর্মসূচি বিএনপি ঘোষণা করেছেন, গোটা বাংলাদেশে শান্তি সম্প্রীতি সমৃদ্ধি উন্নয়ন এবং বৈষম্য কমানোর জন্য এই জাতীয় কর্তব্যের পক্ষে শ্রমিক শ্রেণী দাঁড়াবে এবং তার প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষা করবেন। এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর শহীদ জি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এবারে আমাদের প্রধান অতিথি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, শ্রমিক আন্দোলনের রক্তভয় সেনানী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য শ্রদ্ধেয় নজরুল ইসলাম খানকে আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করি। ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তিতাসের পক্ষ থেকে ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এটা ধরে বলতে হবে, দুটো একসাথে থাকলে নিচু লোক আছে তো, দুটা ওটা দে, ওটা দে। Excuse me. প্রথম কাজ এই আপনার সামনে দাঁড়ায় আছেন কেন? এই ব্যানারটা দেখা যাচ্ছে, কি মুশকিলের ব্যাপার? আপনি ক্যামেরার সামনে দাঁড়ায় আছেন কেন? আচ্ছা ক্যামেরাম্যান ভাইরা, আপনারা দয়া করে একটু ছবিটা তুলে ফেলেন এনাদের। স্টিল ক্যামেরা যারা আছেন তারা দয়া করে তুলে ফেলেন, কারণ আমার বক্তৃতা শুরু যখন হবে ওনারা কেউ থাকবেন না এখানে।
একটু ছবিটা তুলে ফেলেন। না না, আগে তুলুক, ছবিটা তুলুক, ছবি তুলে ফেলেন আগে। ঠিক আছে, ছবি তোলা হয়েছে। এখন ভাই একদিন থেকে সরতে হবে, প্লিজ সরতে হবে, সরতে হবে। আমি দেখছি সব জায়গায় তুমি দাঁড়ায় আছো, প্লিজ বসো যায় সবাই। ওনাকে বসতে দাও, আরে মুরব্বীকে বসতে দাও। আরে বয়স তাদের কম, একজন উঠাই ছেলে। হ্যাঁ বসো, মুরব্বী মানুষকে সম্মান করতে হয় না? বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠানের প্রিয় সভাপতি খন্দকার জুলফিকার মতিন, অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, আমার অত্যন্ত প্রিয় সহকর্মী, শ্রমিক নেতা, সংগ্রামী শ্রমিক নেতা এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস, এখানে আমাদের এই এলাকার যিনি সংসদ সদস্যের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত হয়েছেন, যুব দলের সাবেক সভাপতি, আমাদের প্রিয় ছোট ভাই সাইফুল আলম নীরব, শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম খান নাসিম, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের 2 সদস্য সচিব ও সভাপতি আছে রাজা, সদস্য সচিব আছেন কামরুজ্জামান এবং সবুজ, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কর্মকর্তা এবং সদস্যগণ, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহনওয়াজ পারভেজ, মহাব্যবস্থাপক জনাব হিলালুজ্জামান তালুকদার সহ কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি জানি যে আমি যখন বক্তব্য দিতে উঠছি তখন প্রায় 2টা বাজে। আপনারা ক্ষুধার্ত, আমিও। তাই ইংরেজিতে প্রবাদ আছে যে হাংরি ম্যান আর অ্যাংরি ম্যান। যারা ক্ষুধার্ত মানুষ তারা ক্রুদ্ধ মানুষ। তা আমি জানি যে আপনাদের ক্ষুধা আপনাদেরকে ক্রুদ্ধ করতে পারে, তারপরেও যদি অনুমতি দেন কয়েক মিনিট কথা বলবো। রাজি আছেন? কয়েক মিনিট কথা বলা যাবে? কিন্তু একটাই অনুরোধ, আমি দেখছি যে খাবার ডিস্ট্রিবিউট করা হচ্ছে, নিরিবিলি করেন প্লিজ। কয়েকটা মিনিট সময় দেন একটু কথা বলার জন্য, কারণ আমি দাবি করতে পারি আপনাদের কাছে, আপনাদের এই তিতাসের অফিস যখন 7 মতিঝিলে ছিল, আমি তখন থেকে আপনাদের সঙ্গে যুক্ত। ডক্টর রহমতুল্লাহ ছিলেন জেনারেল ম্যানেজার, তখন এমডি ছিল না তিতাসে। এবং তিতাস ছিল ইপিআইডিসির গ্যাস অ্যান্ড মিনারেলস ডিভিশনের অধীনে একটি প্রতিষ্ঠান, এবং গ্যাস অ্যান্ড মিনারেলস ডিভিশনের প্রধান ছিলেন ডক্টর হাবিবুর রহমান। তার অফিস ছিল এখন যেটা বঙ্গবন্ধু এভিনিউ বলে, জিন্না এভিনিউ, এই গুলিস্তান সিনেমা হলের আশেপাশে, তারপরে রাস্তাটায়। আমি তখন মেশিন টুলস ফ্যাক্টরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ইপিআইডিসি ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি। তখন থেকে তিতাস গ্যাসের ইউনিয়নের সঙ্গে আমি যুক্ত। এই ইউনিয়ন আমার সঙ্গে ছিল, আমাদের অ্যাফিলিয়েট ছিল। জাতীয়তাবাদী শ্রমিক দল হওয়ার পরে যেসব সংগঠন, তিতাসের যে সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল, সেখানে নায়ক রাজীব
এবং হাবিবুর রহমান সহ আরো অনেক পুরানা শ্রমিক নেতারা আমার সঙ্গে কাজ করেছে। আপনার মোল্লা আমাদের সেও ছিল, আরো অনেক। আর একটা কারণে তিতাসের সঙ্গে আমার বলতে পারেন যোগাযোগ ঘনিষ্ঠ, সেটা হলো আমার স্ত্রী এই প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি ডেপুটি জেনারেল ম্যানেজার ছিলেন এবং জেনারেল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ইন্তেকাল করেছেন। এই কারণে আমি বলি যে তিতাস গ্যাসের সঙ্গে আমাদের যে যোগাযোগ, এই যোগাযোগ খুব অনেক দিনের। সেই দাবি থেকে আমি আপনাদের সামনে দু একটা কথা বলতে চাই। আমি প্রথমেই কিছু মনে করবেন না আপনারা, গত 15-16 বছরের যে দুঃশাসন গেছে বাংলাদেশে, এই দুঃশাসনের মুখে আমাদের অনেক পুরানা সহকর্মী আমাদের সঙ্গে আর কাজ করতে পারেন নাই। কিন্তু যারা ওই কষ্টের মধ্যে, ওই বিপদের মধ্যেও যারা জাতীয়তাবাদী শ্রমিক দল বা বিএনপির সঙ্গে কাজ করেছেন, আজকে তারাই কিন্তু বিজয়ী হয়েছেন এবং সিবিএ হয়েছেন। রমজানের রোজা যারা রাখে, তাদের কাছে ঈদ যেমন আনন্দের, যে রোজা রাখে না, ঈদ তার কাছে কিন্তু অত আনন্দের না। যারা দুঃসময়ে পরিশ্রম করে, দায়িত্ব নিয়ে, বদলি হয়ে, পদোন্নতি বঞ্চিত হয়ে যারা এই সংগঠনটাকে ধরে রেখেছেন, আজকে তাদের ঈদের দিন। কিন্তু যাদের ঈদের দিন না, তাদের কাছে আমার শুধু অনুরোধ থাকবে যে এর পরে আর রোজা মিস করেন না। কারণ রোজা মিস করলে ঈদের আনন্দ পাওয়া যায় না। আর যে কোনো বিপদ আসবে না এমন তো গ্যারান্টি কেউ দিচ্ছে না, তাই না? আর একটা কথা বলি, ওই দুঃসময়ের সময় আমাদের অনেক কর্মকর্তা বাধ্য হয়েছেন আমাদের সহকর্মীদের উপর অত্যাচার করতে, অন্যায়ভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন। তাদের মধ্যে যারা এই ক্ষতি করতে যে মনে কষ্ট পেয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা তাদের শ্রদ্ধা জানাই যে তারা নেহায়েত বাধ্য হয়ে সেটা করেছেন। কিন্তু এর বাইরেও কিছু মানুষ আছে যারা আনন্দের সাথে এই কাজটা করেছেন। তাদেরকে সম্মান করা সম্ভব না। একটা কথা আছে, দণ্ডিতের সাথে দণ্ডজাতা কাঁধে যখন সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। কেউ যদি সত্যি অন্যায় করে আর তাকে শাস্তি দেওয়া হয়, এবং শাস্তি তিনি দেন, তিনিও কষ্ট পান যে আমাকে দিতেই হলো এই শাস্তিটা, আমি দিতে চাইনি, সেরকম যারা করেছেন তাদের প্রতি কোনো অভিযোগ নাই আমার। কিন্তু যারা আনন্দের সাথে শুধুই রাজনৈতিক কারণে আমার সহকর্মীদের উপর অত্যাচার করেছেন, তাদেরকে ক্ষমা করা মুশকিল। কিন্তু তারপরেও আমি অনুরোধ করবো আমার সহকর্মীদের, আপনারা এর প্রতিশোধ নিতে চাইবেন না। কারণ তাহলে আপনারা তাদের মতোই খারাপ লোক হবেন। আমি অনুরোধ করব আপনারা ভালো থাকুন। প্রিয় সাথী ও বন্ধুরা, তিতাস গ্যাস এটা আর 10টা প্রতিষ্ঠানের মতো না, একটা বিশেষ প্রতিষ্ঠান। একটা কারখানা বন্ধ হলে শুধু এই কারখানা বন্ধ থাকে,
একটা প্রতিষ্ঠান সাধারণভাবে বন্ধ হলে ওই প্রতিষ্ঠানই বন্ধ থাকে, কিন্তু তিতাস গ্যাসের মতো প্রতিষ্ঠানের কর্মকাণ্ড বন্ধ হওয়ার মানে হলো অসংখ্য শিল্প প্রতিষ্ঠান, অসংখ্য ব্যবসা বাণিজ্য, অসংখ্য ব্যক্তি, নারী পুরুষ শিশু সবাই বিপদগ্রস্ত হয়, সবাই ক্ষতিগ্রস্ত হয়, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের একটা প্রতিষ্ঠানে যারা কাজ করেন, আমি তো বলি যে এটা তাদের গৌরবের ব্যাপার, এটা মর্যাদার ব্যাপার যে আমি এরকম একটা প্রতিষ্ঠানে কাজ করি। কিন্তু যখন পত্রিকায় দেখি তিতাস গ্যাসের দুর্নীতির খবর ছাপা হয়, একটু আগে আমাদের এক সহকর্মী বলেছেন যেখানে 5% ছিল সিস্টেম লস, সেটা 12% হয়ে গেছে। কি করে হয়? কিছু লোভী মানুষ দুর্নীতি অনাচার যদি না করত, কিছু অযোগ্য মানুষকে যদি এখানে বিভিন্ন পদে পদায়ন করা না হতো, কিছু মানুষ যদি তার দায়িত্ব পালনে অবহেলা না করত, তাহলে কি এটা সম্ভব? তাহলে কি হতো এত সিস্টেম লস? হতো না তো। তাহলে শুধুই যদি আমরা ওই লোভী মানুষগুলিকে চিহ্নিত করতে পারি, ওই দুর্নীতিবাজ এবং অনাচার করা লোকগুলিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, ওই অযোগ্য লোকগুলিকে তাদের পদ থেকে সরিয়ে দিতে পারি, যারা অবহেলা করে দায়িত্ব পালনে তাদের থেকে যদি আমরা এই প্রতিষ্ঠানকে মুক্ত করতে পারি, তাহলে তো আপনার সিস্টেম লস কমে আসবে। কেন এই কাজগুলি করা যাবে না? এই কাজগুলি করা কি অসম্ভব, নাকি এই কাজগুলি করা অন্যায়? আমি তো বলি এই কাজগুলি করা খুবই ন্যায়সঙ্গত, এবং আমি আবার বলি যে এই কাজগুলি করা অবশ্যই সম্ভব, কারণ অ্যাটলিস্ট পাবলিকলি কেউ এই কাজে বাধা দিতে পারবে না, গোপনে বাধা দিতে পারবে। যে 10 লাখ টাকা ঘুষ খাইছে তার থেকে 2 লাখ টাকা নিয়ে বিরোধিতা করবে, কিন্তু পাবলিকলি করতে পারবে না। এই প্রতিষ্ঠানটাকে যদি বাঁচাতে হয় তাহলে এর কোনো বিকল্প নাই। যারা দুর্নীতি অনাচার করে তাদেরকে প্রতিহত করুন, যারা অযোগ্য এবং যারা দায়িত্ব পালনে অবহেলা করে তাদের হাত থেকে এই প্রতিষ্ঠানকে মুক্ত করুন। আর না হলে এই প্রতিষ্ঠান তার আগের মর্যাদায় কখনো ফিরে যেতে পারবে না। আমাদের এখানে সভাপতি সাহেব তার বক্তব্য বলেছেন যে আমাদের এখন এইটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই। কি করে থাকবে? যে সংসারে দুর্নীতি অনাচার থাকে, সংসারের যারা কর্তা, সংসারে তারা যদি জুয়া খেলে, সংসারে যেসব ছেলে মেয়ে তারা যদি বাজে খরচ করে, ওই সংসারে উন্নতি হয় কখনো? ওই সংসারের সামর্থ্য থাকে যে উন্নয়নের জন্য কোনো খরচ করবে? আজকে যদি আপনার সিস্টেম লস কমায় নিয়ে আসতে পারেন, আপনি যদি দুর্নীতি অনাচার বন্ধ করতে পারেন, তিতাসের যে তহবিল হবে ওই তহবিল দিয়ে আপনি যা 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 আপনি বলতেছেন পাওয়া যায় না, সেগুলো তো পাবেন আপনারা। আমি তো বলি যে প্রতিষ্ঠানের সংখ্যাগরিষ্ঠ মানুষ সব, এই সংখ্যাগরিষ্ঠ মানুষ ঐক্যবদ্ধ হন। ওই সংখ্যালঘিষ্ঠ দুর্নীতিগ্রস্ত, ওই সংখ্যালঘিষ্ঠ অনাচারকারী, ওই সংখ্যালঘিষ্ঠ অযোগ্য এবং অবহেলাকারীদেরকে আপনারা প্রতিহত করুন। তাহলে সংখ্যাগরিষ্ঠের স্বার্থ রক্ষা হবে এবং এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা হবে। আমি বিশ্বাস করি আপনারা পারবেন। প্রিয় বন্ধুগণ, দেশের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে এবং সর্বোপরি নিজের স্বার্থে এটা আপনাদের দরকার করা, না করতে পারলে হবে না। আমি যারা এখানে সংগঠন করেন, একটু আগে শিমুল বিশ্বাস সাহেব বলেছেন যে আপনাদের মধ্যে কিছু অন্তর্কলহ আছে এবং আপনাদের কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের যে দ্বন্দ্বটা থাকবে,
এবং এটা খুব মানে এটাকে শত্রুর আচরণ যেন না হয়, প্রতিপক্ষের আচরণ যেন হয়। কর্তৃপক্ষের দায়িত্ব প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা, ইউনিয়নের দায়িত্ব শ্রমিক কর্মচারীদের স্বার্থ রক্ষা করা। আমাদেরকে মিলাতে হবে যে এই দুই স্বার্থ যেন পরস্পর বিরোধী না হয়। শ্রমিকের স্বার্থ এবং প্রতিষ্ঠানের স্বার্থ মিলাতে হবে আমাদের। ইউনিয়ন যদি প্রমাণ করতে পারেন যে শ্রমিকদের এই সমস্যার সমাধান করা হলে আমাদের প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে, প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হবে না, তাহলে প্রতিষ্ঠানের উচিত সেই দাবি মেনে নেওয়া। আর যদি আপনি সেটা প্রমাণ করতে না পারেন, আপনি যদি যুক্তি গ্রাহ্য করতে না পারেন, আর যদি তাতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আলটিমেটলি তো আপনিই ক্ষতিগ্রস্ত হবেন, কারণ এই প্রতিষ্ঠান আপনারই প্রতিষ্ঠান। এগুলো মনে রাখতে হবে আপনাদের। আমি অনুরোধ করব আপনাদেরকে এই যোগ্যতাটা আপনাদের অর্জন করতে হবে। আর নিজেদের মধ্যে দুর্বলতা শুধুই কিছু মানুষের নেতৃত্বের জন্য, কিছু মানুষ কিছু পদ পাবেন আর সেই পদের সুযোগে কিছু অনাচার করবেন, এই লোভে সংগঠনের মধ্যে দয়া করে দুর্বলতার সৃষ্টি করবেন না, ভাঙ্গনের সৃষ্টি করবেন না, বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আমি ঢাকা মহানগর উত্তরের অধীনে না এটা এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, আমাদের সবারই ব্যক্তিগত খাতির, ব্যক্তিগত পরিচয় থাকে, কিন্তু সংগঠনের স্বার্থ সবচেয়ে বড়। এটা বিবেচনা করে যদি কেউ এই ধরনের কোনো তৎপরতা লিপ্ত হয়, আপনারা দয়া করে তাদেরকে প্রতিহত করবেন, সহযোগিতা করবেন না, প্রতিহত করবেন। আমি আমার আলোচনা বাড়াবো না। জাতীয় নির্বাচন আসন্ন, এখানে দেশপ্রেমিক এবং অভিজ্ঞ রাজনৈতিক দল হিসাবে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে। শুধু আমরা বিএনপি করি বলে না, বন্ধুরা আমার একটা কথা বলে আর কি, যে কোনো বিষয়ে অভিজ্ঞতাটা সন্ধান করা হয়, তাই না? আপনার চাকরি বাকরি বলেন, পোস্টিং বলেন, প্রমোশন বলেন, এগুলোই তো আপনার এই প্রতিষ্ঠানগুলিতে আলোচনার বিষয়বস্তু। এই সবগুলিতে লাগে না আপনার অভিজ্ঞতা? লাগে তো। আপনি একটা ধরেন আপনার জেনারেটরটা আর কি, কিংবা আপনার এসিটা আর কি, আপনি এটা কি রক্ষণাবেক্ষণ বা মেরামতের দায়িত্ব এমন কাউকে দিবেন যে কোনোদিন এই কাজটা করে নাই? দেবেন? এটা কি এমন যন্ত্র? কিন্তু বিশ্বের সবচেয়ে সফিস্টিকেটেড অ্যান্ড সবচেয়ে এক্সপেন্সিভ বা কস্টলি যন্ত্র হল রাষ্ট্রযন্ত্র, স্টেট মেশিনারি। আপনি সেই যন্ত্র, এটা খুব নাহায়েত বাধ্য না হইলে তো কেউ কোনো অ্যাপ্রেন্টিসকে দেবে না। শিক্ষানবিশকে দিবেন নাকি ওই ব্যাপারে অভিজ্ঞতার কোনো দাম আছে? আরে ভাই, একমাত্র ছেলের বিয়ে করাইতে বা মেয়ের বিয়ে দেওয়ার সময় শুধু অভিজ্ঞতা দেখা হয় না, তাই না? মেয়ের বিয়ে দেওয়ার সময় কেউ অভিজ্ঞতা দেখে যে ছেলে কয়টা বিয়ে করছে এর আগে? না, মেয়ে বিয়ে দেওয়ার সময় বা ছেলে বিয়ে করার সময় খোঁজ নাই যে মেয়ে এর আগে কয়বার বিয়ে হয়েছে, তাই না? এই একটা ব্যাপারে অভিজ্ঞতা কেউ মানে পছন্দ করে না। আর বাকি সব ব্যাপারে তো অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, লাগে অভিজ্ঞতা, তাই না? তো বাংলাদেশে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, এর মধ্যে এক বিএনপি ছাড়া তো আর কোনো দল নাই যার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। ইভেন যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করেও, তাহলে তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তো ভিন্ন রকম, যদিও সম্ভাবনা আমি দেখি না অন্তত, তারপরেও। তো আমি বলি যে
বিএনপি তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, তার কর্মকাণ্ড, আপনি গণতন্ত্রের কথা যদি বলি, এই বাংলাদেশে একদলীয় স্বৈর শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসছে বিএনপি। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসছে বিএনপি। সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে বিএনপি, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছে বিএনপি। এরকম যদি ধরেন অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যাবে যে বাংলাদেশের গুণগত পরিবর্তন এবং সবচেয়ে বড় বড় সংস্কার বিএনপি করেছে। সেই কারণেই বিএনপি সমর্থন পাওয়ার যোগ্য। এখানে আমার একজন সহকর্মী, আমাদের একজন বক্তা, উনি বলেছেন যে বিএনপি যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলেছে, এটার কোনো স্পেসিফিক কোনো প্রস্তাব বলা হয়নি। দুইটা পয়েন্ট আমি বলব। একটা হলো যে এই পরিমাণ বলার আগে আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, না চিন্তা করে বলি নাই। আসলে আমরা কথাটা বলেছি কিন্তু কর্মসংস্থান, আমরা চাকরি বলি নাই। চাকরি এত হওয়ার কোনো প্রশ্ন নাই, আমরা বলেছি কর্মসংস্থান। এবং আমি আপনাদের একটা দৃষ্টান্ত দেই যে আমরা যে কথাটা বলেছি এটার কোনো আমাদের কোনো এক্সাম্পল আছে কিনা। জিয়া রহমান সাহেব যখন দায়িত্ব নিয়েছিলেন, জিয়া রহমান সাহেব বিএনপির প্রতিষ্ঠাতা, যখন দায়িত্ব নিয়েছিলেন তখন দেশে প্রচুর বেকার ছিল এবং এই বেকারদের কর্মসংস্থানের জন্য উনি কি করেছিলেন, উনি দেখেছিলেন যে অ্যাবসলিউট মেজরিটি বেকার হলো গ্রামের কৃষকদের সন্তান। তিনি কৃষি উন্নয়নের জন্য কাজ করলেন যাতে সেখানেই কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যেখানে কৃষকের সন্তানরা কাজের সুযোগ পায়। আপনি খাল নদী খনন পুনঃখননের কাজ করলেন, তিনি শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল এগুলোর ব্যবস্থা করলেন এবং প্রচুর অনাবাদী জমিকে চাষের যোগ্য করলেন। 1 ফসল যেখানে হতো সেখানে 2 ফসলের ব্যবস্থা করলেন। এই কাজগুলি করার জন্য কি মানুষের দরকার হয় নাই? লোকের দরকার হয় নাই? যাদের দরকার হয়েছে তাদের কি কর্মসংস্থান হয় নাই? দেন উনি চিন্তা করলেন আর কি যে শুধু কৃষিতে তো সব লোককে অ্যাকোমোডেট করা যাবে না। উনি শিল্পের কথা ভাবলেন যে যেখানে শ্রমিক হবে সেখানে কাজের ব্যবস্থা হবে। উনি খুঁজে বের করলেন যে এমন একটা সেক্টর দরকার, এমন একটা এলাকা দরকার যেখানে শ্রমিক বেশি লাগে কিন্তু দক্ষতা বা নৈপুণ্য বেশি লাগে না, স্কিল অত বেশি লাগে না কিন্তু লোক বেশি লাগে। এটা হলো গার্মেন্টস শিল্প। এক একটা গার্মেন্টস শিল্পে 2000, 4000, 5000 শ্রমিক লাগে, কিন্তু সেখানে যারা কাজ করবে তারা গ্রাম থেকে এসে 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস কাজ শিখেই মেশিনে কাজ করা শুরু করে দিতে পারে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হলো। তিনি দেশেই কর্মসংস্থানের জন্য অপ্রচলিত পণ্য রপ্তানির উদ্যোগ নিলেন, যেটার উৎপাদনগুলি শুরু হলো গ্রামে গঞ্জে। এবং এই গ্রামে গ্রামে যে শিল্প, কুটির এবং ক্ষুদ্র শিল্প হলো, সেখানে যাতে উৎপাদন বাড়ে সেখানে বিদ্যুৎ সরবরাহের চিন্তা মাথায় নিয়ে উনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করলেন। আজকে সারা দেশে বিদ্যুৎ কিন্তু পল্লী বিদ্যুতের মাধ্যমে যায় গেল, তাতে অনেক কর্মসংস্থানের হলো ব্যবস্থা এবং সেই সময় অপ্রচলিত পণ্য রপ্তানি হয়েছে। তিনি সমুদ্রে মাছ শিকারের উদ্যোগ নিলেন, 2টা ট্রলার দিয়ে মাছ শিকার শুরু করলেন এবং বিদেশে রপ্তানি। বেঁচে থাকতেই 32টা ট্রলার হয়েছিল এবং 50 কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়েছিল সেই সময়, 50 কোটি ডলার। তো আপনি ভাবেন যে শুধু মাছ ধরা না, সেই মাছ প্রসেস করা, সেই মাছ এক্সপোর্ট করা, অনেক লোকের কর্মসংস্থান হয় নাই।
তারপরে উনি বিবেচনা করলেন যে আমার দেশে সবার কর্মসংস্থান করা সম্ভব না, কি করতে হবে তাহলে? উনি বিদেশে কর্মসংস্থানের জন্য উদ্যোগ নিলেন। মধ্যপ্রাচ্যের শাসক যারা ছিলেন তারা জিয়াউর রহমান সাহেবকে অত্যন্ত পছন্দ করতেন, বিশ্বাস করতেন, মান্য করতেন। তিনি তাদের সঙ্গে আলোচনা করে 1976 সালে মধ্যপ্রাচ্যের 6টা দেশে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে যে বিদেশে কর্মসংস্থানের সূচনা করেছিলেন, উনি বেঁচে থাকতেই তা কয়েক লক্ষে পরিণত হয়। এবং আজকে বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ প্রবাসে কর্মসংস্থান করে, এবং সেই প্রবাসে কর্মসংস্থানের যে উপার্জন, এটা বাংলাদেশের অর্থনীতির আজকে একটা মূল স্তম্ভ। তাহলে কি পরিমাণ কর্মসংস্থান হয়েছিল? দৃষ্টান্ত কি বলে? পারে তো বিএনপি নাকি? পারে? বেগম খালেদা জিয়ার শাসন আমলে অনেক সমালোচনা অনেককে আমি বলবো যে আল্লাহর ওয়াস্তে পার্লামেন্টের প্রসিডিংস পড়েন। 1996 আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে শিল্পমন্ত্রী হয়েছিল তোফায়েল আহমদ। তোফায়েল আহমদ জাতীয় সংসদে বক্তৃতায় বলেছে যে গত 5 বছরে বাংলাদেশে 64,000 ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে উঠেছে। 64,000 ক্ষুদ্র এবং কুটির শিল্পে কি পরিমাণ লোকের কর্মসংস্থান হয়? এবং পাশাপাশি বেগম খালেদা জিয়ার সময়ে হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছ, এগুলোর প্রচুর ফার্ম গড়ে উঠেছিল। এর প্রত্যেকটা প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল। এবং তার চেয়ে অনেক বড় বিষয় যেটা ছিল, সেটা হলো তিনি নারীদের শিক্ষার ব্যাপারে যে উদ্যোগ নিয়েছিলেন, যে ছাত্রীদেরকে উপবৃত্তি, খালি লেখাপড়া ফ্রি না, এডিশনাল টাকা তাদেরকে দেওয়া, যাতে করে তারা তাদের শিক্ষার ব্যয় নির্বাহ করতে পারে। এবং এটা তো খালি ওই ব্যয় নির্বাহ না, তার পরিবারের সহযোগিতা হয়েছে। এবং এই যে মেয়েরা স্কুলে যাওয়া শুরু করেছে, আজকে বাংলাদেশের অবস্থা জানেন আপনারা? বাংলাদেশের কোন স্কুল, কোন কলেজ, কোন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর সংখ্যা ছেলেদের চেয়ে খুব কম না। আর এই শিক্ষার মাধ্যমে কি হয়? একটা পরিবারে যদি একজন নারী শিক্ষিত হয়, তাহলে সে পরিবার অনেক ভালো হয়। শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, তারপরে ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়নের কথা বলা হয়। যদি তার শিক্ষা না থাকে, সে উপার্জন করতে পারবে না। আর উপার্জনশীল না হলে কি ক্ষমতায়ন হয়? তারপরে আপনি বলেন ফ্যামিলি প্ল্যানিং। নারী শিক্ষিত হলে ফ্যামিলি প্ল্যানিং ভালো হয়। নারী শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম শিক্ষিত হয়। নারী শিক্ষিত হলে অনেক ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে যে কর্মসংস্থানের সুযোগ হলো বা এখনো যেটা হচ্ছে, এই অবদান কি বিএনপির না? আমরা অনেক চিন্তা করে বলেছি যে আমরা 1 কোটি লোকের কর্মসংস্থান প্রথম 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা পারবো করতে। কর্মসংস্থান, চাকরি না। আরো স্পেসিফিক যদি জানতে চান, একটু অপেক্ষা করতে হবে, কারণ এখন আমরা ক্ষমতায় নাই, সব তথ্য আমাদের কাছে নাই। দায়িত্ব নিলে সব তথ্য আমাদের কাছে আসবে যখন, তখন সেই তথ্যের আলোকে আরো স্পেসিফিক আমরা বলতে পারব। কিন্তু আমরা এটা বিশ্বাস থেকে বলেছি যেটা সম্ভব, এবং শুধু সম্ভব না, আমরা এটাও বিশ্বাস করি যেটা প্রয়োজন। আমরা যদি কর্মহীনদের কর্মসংস্থান করতে না পারি, তাহলে আমাদের এই উন্নয়ন কার জন্য? খালি যারা কাজ করে তাদের বেতন বাড়ানো? আমাদের তো এটাও চেষ্টা করতে হবে যে যার কাজ নেই তাকে কাজ দেওয়া। আপনার একটা শ্রমিক ভাবেন তো একটু, যে আপনার কি বেকার ছোট ভাই নাই, বোন নাই?
আছে তো, সন্তান আছে তো, বেকার আছে না? আমরা যদি তার কর্মসংস্থান, তার পিছনে আপনার মাসে 1000 2000 টাকা খরচ হয়, আপনার বেতন আমি 500 টাকা বাড়াইলাম না, আপনার ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করলাম, আপনার তো এই যে তার পিছনে 1000 খরচ হয়, এটা বেঁচে গেল না আপনার? তাহলে আপনার 500 টাকা বেতন বাড়ানো বেশি হলো, না আপনার যে 1000 টাকা খরচ বাঁচায় দিলাম ওইটা বেশি হলো? ভাবেন একটু। কাজে আমরা যে পরিকল্পনার কথা বলেছি, এই পরিকল্পনা আপনাদেরই পক্ষে। আপনারা কারা? শ্রমজীবী মানুষ যারা। বড় লোকদের ছেলে মেয়ে তো বেকার নেই, তারা চাকরি খোঁজে না, বেকার হবে কেমনে? আর একেবারে যারা গরিব তারাও চাকরি খোঁজে না। আপনার আমার মতো যারা নিম্ন মধ্যবিত্ত বেকার আমাদের মধ্যে। সেই জন্য বলি যে আমাদের পরিকল্পনা আছে দেশের মানুষের কল্যাণের জন্য, এবং আমাদের পরিকল্পনা আমাদের অভিজ্ঞতায় সমৃদ্ধ। আমাদের পরিকল্পনা আমাদের যে অতীত যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের আলোকে প্রণয়ন করা। এটা কোনো কাল্পনিক কিছু না। কিছুদিন আগে দেখলাম কেউ একজন বলেছেন যে নারীরা অফিস করবে 5 ঘন্টা আর বাকি 3 ঘন্টা করবে না কাজ, কিন্তু তারপরেও তাকে পুরো বেতন দিয়ে দেওয়া হবে। কে দিবে? প্রথম বলবে, পরে বললো যে সরকার দিয়ে দিবে। মানলাম আমি, সরকার দিবে, কিন্তু এই টিচারের কাছে এমডি সাহেব, তার অফিসে যে কাজ করে যে লোকগুলি, যে মহিলারা, তাদের কি 8 ঘন্টা কাজের দরকার নাই তাদের? কিন্তু সে যদি 5 ঘন্টা কাজ করে, আপনার না হয় বেতন দেওয়া লাগলো না, কিন্তু তার কাজটা ওই 3 ঘন্টার কে করবে? আপনি 3 ঘন্টার জন্য আরেকজন নিয়োগ দিতে পারবেন? তাহলে কতদিন পরে কি হবে? আপনি মেয়েদেরকে চাকরি দিতে আগ্রহী হবেন না, তাই না? যে তারা কাজ দিলে সে 5 ঘন্টা কাজ করে চলে যাবে। তো এটাকে আমরা নারীদের উপকার করলাম না ক্ষতি করলাম? বরঞ্চ যদি তার কর্মক্ষেত্রে তার মর্যাদা, তার সুযোগ সুবিধা, এগুলো যদি আমরা বাড়াতে পারি, সেটা অনেক বেশি উপকার হয়। কিন্তু কোনো মতেই তার এমন ব্যবস্থা না করা যাতে তার প্রয়োজন, তার রেলিভেন্স কমে যায়। কাজে ওই রকম কোনো প্রতিশ্রুতি আমরা দেই না। আমরা যে প্রতিশ্রুতি দেই, আমরা মনে করি যে প্রতিশ্রুতি জনকল্যাণে, দেশের কল্যাণে। প্রিয় বন্ধুগণ, আমি আমার কথা শেষ করছি সেদিকে কথা বলার জন্য। দেশ আমার আপনার সকলের। এই প্রতিষ্ঠান যারা কাজ করে তাদের সকলে। দেশের ভালো যদি চান তাহলে প্রতিষ্ঠানের ভালো চাইতে হবে। আমার শরীরের ভালো যদি চাই তাহলে আমার হাতের ভালো চাওয়া হবে? আমার এই হাত যদি অবশ হয়ে যায়, আমার শরীর ভালো থাকবে? আমার একটা পা যদি আহত হয়, আমার শরীর ভালো থাকবে? তেমনি প্রতিষ্ঠানগুলি যদি ভালো না চলে, দেশ ভালো চলবে না। আর দেশকে ভালো চলার জন্য যদি আমরা আগ্রহী হই, তাহলে প্রতিষ্ঠানগুলিকে ভালোভাবে চালাতে হবে। এই ব্যাপারে দায়িত্ব পালনে অবহেলার কারণে আপনারা যদি কেউ বিপদে পড়েন, পরিষ্কার কথা, আপনাদের অবহেলা বা দুর্নীতির কারণে বিপদে পড়লে আমরা আপনাদের পাশে নাই। আর ন্যায্য পথে থাকবেন, আপনার ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সর্বসময় সর্বক্ষেত্রে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, এবং আপনাদের দাবি দেওয়া আদায়ের জন্য যা কিছু করা দরকার আমরা করবো ইনশাল্লাহ। কিন্তু আমাদেরকে লজ্জিত করেন না দয়া করে। আপনি এমন কোন কাজের জন্য এমডি সাহেবকে অনুরোধ করতে বললেন না যেটা বলতে আমরা লজ্জা পাবো, যে স্যার এটা দোষ করে ফেলছে, মাফ করে দেন, সরি, এটা বলতে পারবো না। অসন্তুষ্ট হইলেন নাকি? ধন্যবাদ। আল্লাহ ভালো রাখুক আপনাদের। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের খাবারের ব্যবস্থা আছে, সবাই খাবার আমি